কাছে আসতে চাই। সুরেশ ভাই, আমি একটা বিষয় আপনাকে মানে আমি জানি না আপনি জানেন কিনা, আমাদের দেশে যে বিরোধী দল থাকে সবসময় সরকারের আহ, সমালোচনা করে, খুঁত ধরার চেষ্টা করে, কোঅপারেশন কতটুকু করে আমরা জানি না। কিন্তু এবারও আমি দেখলাম যে আমি আহ, যে জামাত ইসলামী এই আমির বলেছেন যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকট এবারে পথে যাত্রা হয়েছে, কিন্তু আমাদের বাস্তবতা কিন্তু সেটা বলে না। আপনার অবজারভেশন কি? না, আপনি তো বলেই দিয়েছেন যে স্মরণকালের বৃহৎ কিছু হয় নাই। হুম এটা সত্য, স্মরণকালের বৃহৎ যে কিছু হয় নাই। তবে তারা বলবেনি, বিরোধী দল সবসময় সরকারের সমালোচনা করে, এবং সমালোচনা করাটা খারাপ কিছু না। যত বেশি সমালোচনা করবেন সরকার তত নিখুঁত হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। আহ, সমালোচনা এক ধরনের সহযোগিতা, এবং সরকারকে যারা সমালোচনা করেন ধরে নিতে হয় যে এরা সরকারের কাছ থেকে সুবিধা প্রত্যাশী নন, বরং সরকারের সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন। সেই হিসেবে আমি সাধুবাদ জানাই যে উনি সরকারের সমালোচনা করেছেন। তবে সমালোচনা করার সময় বস্তুনিষ্ঠ হলে ভালো, আর বস্তুনিষ্ঠ না হলে তখন অসুবিধা হয়। এই যাত্রা ভোগান্তি হয়েছে, একাধিক দুর্ঘটনা হয়েছে, এবং ভাড়া নিয়ে অনেক আপত্তি হয়েছে। ভাড়ার আপত্তিটুকু বাদ দিলে ওই অর্থে অনেক বেশি যানজট কিংবা অনেক বেশি অসুবিধা সেটা হয় না। এটা না হওয়ার জন্য আমি মনে করি যে ধারাবাহিকভাবে সরকারগুলির কৃতিত্ব আছে। আহ, অনেকগুলি সেতু হয়েছে যে সেতুগুলি আগে ছিল না, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এবং যানবাহনের সংখ্যাও বেড়েছে। আর মানুষের মধ্যেও এই, যেহেতু তারা পর পর বহু বছর এই ধরনের যানজট এবং ভোগান্তি হয়, তারাও নিজেদের মধ্যে গুছিয়ে নিতে পারেন। এখন তারা জানেন যে কি করলে আসলে কতটুকু ভোগান্তি এড়ানো যাবে। মানুষও সেইভাবে অগ্রিম টিকিট কাটেন, সময় ফিক্স করে নেন, ছুটি আগে পরে করে নেন, নানানভাবে তারা ম্যানেজ করেন। ফলে আমি মনে করি যে সেই কারণে এইবার ভোগান্তিটা খুব যে বেশি হয়েছে তা নয়। তবে যেটি হয় সেটি হচ্ছে যে এই যে প্রত্যেকবারই আমরা আশা করি যে ঢাকা শহর থেকে এত এত লোক বেরিয়ে যাবে কিন্তু ভোগান্তি হবে না, এটা আসলে একটা অসম্ভব চাওয়া। এই জন্য যে একটা নির্দিষ্ট সময়ে ঢাকা শহরের একটা বিরাট সংখ্যক লোক বের হয়ে যায় একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, অর্থাৎ ছুটির 1 বা 2 দিন আগে। ফলে এত বাস ট্রাক তো সারা বছরের জন্য থাকবে না। তাহলে সারা, কি সরকারের এই এটা যে হচ্ছে লং টাইম, 1 দিন বা 2 দিন বা 4 দিনের তাহলে কি চাপ। সরকারের লং টাইম ছুটিটা কোনো কাজে আসছে না? সরকার লং টার্ম ছুটি কাজে আসছে, কিন্তু এই ছুটির মধ্যেও মানুষের বিবেচনা করা উচিত ছিল যে যাতায়াতের ব্যাপারটি তারা 2 দিন বা 3 দিনের মধ্যে রাখবেন। অর্থাৎ আমরা কিন্তু ছুটি যেদিন শুরু হয় আমরা ঠিক সেই দিন থেকেই বাড়িতে ফেরার চেষ্টা করি। অর্থাৎ আমরা চাই 10 দিনের ছুটি পুরোটাই আমরা বাড়ির মানুষের সাথে কাটাবো। সেটা না করে যদি আমরা ভাবতাম যে না, আমরা 2 দিন দেরিতে যাব, ঈদটা ঢাকায় করে তার পরের দিন যাব, অথবা যারা আগে ছুটি পাচ্ছেন তারা আগে যাব এবং আগে ফিরবো, তাহলে এই বিষয়টা অনেক বেশি ম্যানেজেবল হতো। সারা দুনিয়াতে আপনি দেখবেন যে ক্রিসমাসের সময়, তারপরে বিভিন্ন পার্বণের সময় টিকিটের দাম বেড়ে যায়। প্লেনের টিকিটের দাম তো অসম্ভব বেড়ে যায় ডিসেম্বর মাসে। ফলে টিকিটের দাম বেড়ে যাওয়াটা কোনো অসুবিধাজনক বিষয় বলে আমি মনে করি না। আমরা চাই যে সারা বছর যে দামে টিকিট বিক্রি হচ্ছে, এই ক্রিসমাসের সময় সেই দামেই টিকিট বিক্রি হবে, রমজানের ঈদের সময় একই দামে টিকিট বিক্রি হবে। কিন্তু অর্থনীতির সূত্র অনুযায়ী যদি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকে তখন এমনিতেই জিনিসপত্রের দাম বাড়তে থাকে। ঠিক একইভাবে চাহিদার তুলনায় সরবরাহ কমে যায় এবং সেই কারণে দাম বাড়ে। আমি দাম বাড়ার পক্ষপাতী না, কিন্তু আমরা তাহলে কিভাবে এটাকে অফসেট করব? এইবারের ভোগান্তির আরও কিছু কারণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে তেল রেশনিং হচ্ছে। তেল রেশনিং হওয়ার কারণে অনেক বাস বা বড় যানবাহন তারা তেলের জন্য লম্বা লাইন দিচ্ছিল, এবং লাইন দেওয়ার কারণে সময় খুলে দিছে না সরকার, যেটা খুলে দিয়েছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে। কিন্তু তার আগে যেটি হয়েছে তাদেরকে লম্বা লাইন দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছিল, যার ফলে অনেকে ব্যবহার করতে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, তারা এবার ব্যক্তিগত গাড়ি সেভাবে ব্যবহার করতে পারেন নাই। এবং এটা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন তারা লম্বা লাইন দিয়ে তেল নিচ্ছিলেন তারা টাইম টেবিল মেনটেন করতে পারছিলেন না। অর্থাৎ ধরেন একটা বাস ছাড়ার কথা 10টা 10-এ, সেটা ছাড়তে পারছে না, তেল নিয়ে এসে ছাড়ছে হয়তো 12টার সময়। এবং এটা হওয়ার কারণে আবার যেটা হচ্ছে যে একই সময়ে 15, 20, 30টা বাস ছাড়ছে, যেটা আগে স্টেপ বাই স্টেপ ছাড়তো। তো এটার কারণে একটা বের হয়ে যাওয়া বা ঢোকার মুখে এই যানজটটা হয়। তবে আমি এমন একটা জায়গায় থাকি যার কাছে একটা বাস টার্মিনাল আছে। আমি কিন্তু অন্যান্য বছরের চেয়ে এইবার সেই বাস টার্মিনালে কম জট দেখেছি। মানে যানজটের পরিমাণ অনেক কম ছিল এবং মানুষজন বেশ সহজেই বাড়ি যাচ্ছে, এটা আমি দেখেছি। এখন কেন এটা হয় এটা নিয়ে হয়তো আপনি আলাপ করতে পারেন পরে, অথবা যদি না করেন তাহলে আমি শুধু একটা কথাই বলবো যে প্রত্যেক বছরই চাপটা কিন্তু ঢাকার উপরে বাড়বে যদি আমরা ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে না পারি। সমস্ত অফিস, আদালত, কল কারখানা,
আপনি রাস্তার উপরে হকারদের দোকান থেকে শুরু করে চটপটির দোকান, মানে এমন কিছু নাই যেটা ঢাকা শহর ছাড়া বাইরে এই জিনিসটা হয়। আপনি ঢাকা থেকে বের হয়ে সাভারে গেলেও আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ অনেক কমে গিয়েছে। এই ঢাকার উপরে এত চাপ, ফলে সারা বাংলাদেশের লোক ঢাকায় চাকরি, ব্যবসা, পড়াশোনা, কোচিং, চিকিৎসা সব কিছুর জন্য ঢাকায় আসতে হয়। এবং এই যে সকল কিছুর জন্য ঢাকায় আসবার ফলে ঢাকা থেকে মানুষ বের হওয়ার সময় অবশ্যই ভোগান্তি হবে। এটা তার মানে আটকানো সম্ভব ঢাকামুখী না। স্রোতকে আটকাতে হবে। ঢাকামুখী যে বসবাসের স্রোত, এটা আটকাতে হবে। এত লোক ঢাকায় কেন থাকবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। ঢাকার জনসংখ্যা কিন্তু আরো 1 কোটি বেড়েছে বলে আমরা অন্তর্বর্তী সরকারের সময় জেনেছিলাম, যে আমরা জানতাম 2 কোটির কিছু বেশি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা জানলাম যেটাকে 3 কোটি ছাড়িয়ে গেছে। এখন এই যে এত বিশাল জনগোষ্ঠী, এদের অর্ধেকও যদি বের হয়, এরা যদি 3 দিনে বের হন ধরেন, বা 4 দিনে বের হন, তাহলে আপনি চিন্তা করেন 4 দিনে 1.5 কোটি লোক বের হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় 40 লক্ষের কাছাকাছি লোক বের হচ্ছে। এটা অস্বাভাবিক। আপনি আমাদের ওই ব্যাপারটা চিন্তা করেন, হজের বিষয়টা। সারা পৃথিবী থেকে 20 লক্ষ থেকে 25 লক্ষ লোক হজে যায়। এটার জন্য 1 মাস যাতায়াত করতে হয়। প্লেনে যায় সেটা ঠিক আছে, কিন্তু 1 মাস যাতায়াত করতে হয়। সেইখানে আমাদের এখান থেকে 1.5 কোটি লোক বের হয়ে যায় 3 দিনের মধ্যে। এটা কিন্তু একটা বিশাল যাতায়াত, আচ্ছা, তাই না? এবং এইটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটা করতে পারি। গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে, আমাদের রেলগাড়ির সংখ্যা বাড়াতে হবে। এত লোক ক্যারি করার জন্য রেলগাড়ি এবং নৌপথ ছাড়া বাস, ট্রাক বা অন্য গাড়ি, এটা কিন্তু কোনোদিনই সংকুলান করা যাবে না। এত বাস হলে আপনি রাখবেন কোথায়? কিন্তু রেলগাড়িকে যেটা সুবিধা হয়, একটা রেলগাড়িতে কয়েক হাজার লোক একসাথে যেতে পারে। রেলগাড়ির পেছনে রেলগাড়ি ছাড়া যায়, এবং রেলগাড়িগুলি সমস্ত স্টেশন ধরতে ধরতে যায়। ফলে একটা পথের সমস্ত জায়গাতেই মানুষ নামতে পারে, উঠতে পারে। ফলে রেলগাড়ি একটা সমাধান। আরেকটি সমাধান হচ্ছে নৌপথ। আমাদের নৌপথ যদি ঠিক হতো, তাহলে আমাদের নৌপথে প্রচুর মানুষ যেতে পারতো। কিন্তু আপনি দেখবেন গরিবরা রেলগাড়ি এবং নৌপথেই যায়, এবং তারা এমন অবস্থা তৈরি করে যে রেলগাড়ির লোকো মাস্টার জানালা দিয়ে ঘাড় বের করে লাইন দেখতে হয়। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমি দেখলাম গামছা দিয়ে রেলগাড়ির সাথে মানুষ বেঁধে নিচ্ছে নিজেকে, এবং সেইভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিচ্ছে। আর জাহাজে তো আপনি জানেন যে এটা রিডার্স ডাইজেস্টের একটা খুবই জনপ্রিয় একটা ছবি ছিল, রিডার্স ডাইজেস্টে, যে বাংলাদেশের মানুষ বাড়িতে ফিরছে ঈদের সময়, এবং সেটা একটা জাহাজ, যে জাহাজটাকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মানুষ পানিতে ভেসে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সিদ্দিক স্যার, আমি আপনাকে কাছে বলছি, আপনি ভাড়ার কথা বলছিলেন, কিন্তু বাস মালিক সমিতির যে বক্তব্য, তারা বলছে যে টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার পরে যদি বাড়তি ভাড়া নেয়, সেটা তারা আটকাতে পারবে না, এবং সেটা তাদের পক্ষে কঠিন। মানে কিন্তু আমরা তো জানি যে যে বাসটা, সে তো তার মালিক তো তা আছেই, তার সবাই চাকরি করে, তো তারা আটকাতে পারবে না কেন? তাদের এই যুক্তিটা কেন? দেখুন, এই ভাড়াটা আর সম্পর্কে এইবার আমরা 3টা কর্তৃপক্ষের বক্তব্য পেয়েছি। একটা হলো সরকারের পক্ষ থেকে, একটা হলো বাস মালিক সমিতির পক্ষ থেকে, আর একটা হলো যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং এই বক্তব্যের মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাস ভাড়া তো বাড়েনি, ক্ষেত্র বিশেষে কিছু কমেছে, এই ধরনের বক্তব্য আমরা যোগাযোগ মন্ত্রীর কাছ থেকে শুনেছিলাম। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি যেটা বলেছেন, সেটা মানে তারা একটা ভয়াবহ চিত্র বাস ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তারা বলেছেন, এবং সরকার যাত্রী কল্যাণ সমিতির এই বক্তব্যকে তারা চ্যালেঞ্জ করেছে, এবং তারা যুক্তি দিয়ে দেখিয়েছে যে যাত্রী কল্যাণ সমিতি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের মধ্যে সারবত্তা নেই, এতটুকু মানে যেভাবে তারা উপস্থাপন করেছেন সেটা বাস্তব চিত্র নয়।